এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। মন্দিরটা বন্ধ করতে হবে এই ভাবনা নিয়ে পূজা শেষ করলেন পাণ্ডা তারাশঙ্কর চক্রবর্তী। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আকাশে জমেছে কালো মেঘ। মেঘের সাথে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। মায়ের বিগ্রহে মালাটা পরি আর দুই পা পিছনের দিকে ঘোরানো, চোখ জ্বলছে হিংস্রভাবে, আর তার গলায় জড়িয়েছিল একটা ফাঁসের দড়ি। চুলগুলো এলোভাবে পিঠ ছাপিয়ে পড়েছে। সে ওই পাণ্ডাকে অনুসরণ করে এগিয়ে চলেছে তো চলেছেই, আর নিজের মনেই অট্টহাসি করতে করতে বলছিল, অনেকদিন পর এই অন্ধকার রাতে বেটাকে বাগে পেয়েছি। এইটাকে মেরে আমি নিজের বহুদিনের রক্তের তৃষ্ণা নিবারণ করব। কথাটা বলেই সে ওই জায়গা থেকে অদৃশ্য হলো। পাণ্ডা তার হাতের আলোর একমাত্র সম্বল ওই লণ্ঠনটাকে নিয়ে এগিয়ে আসছিলেন। আস্তে আস্তেই তিনি আবার নিজের মনে বলে উঠলেন, হ্যাঁ, না 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 না, আমার কারণেই এই অনর্থটা হলো। গঞ্জের বাজার থেকে ফিরতে এতটা যে দেরি হবে সেইটা জানলে কোন সকালে বেরিয়ে পড়তুম। আর বলিহারিম কাণ্ড মুখুজ্জে গিন্নির মায়ের মন্দিরকে দেবত্ব সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিয়ে আমার ওপর সেবার ভার দিলেন বটে, কিন্তু মন্দিরে যে আসছে অমাবস্যায় বড় পুজো হবে, তার সামগ্রীটা তো এনে রাখবেন। কিন্তু সেই দিকে কোনো হুঁশ নেই ওনার। বলতে গেলে স্পষ্ট বলে দিলেন আমি যেন এই কাজে দায়ভার গ্রহণ করি, আর হিসেব অনুসারে টাকা ধরিয়ে দিলেন। এই কারণেই তো মন্দিরের সন্ধ্যারতির এতখানি দেরি হয়ে গেল। ওরে বাবারে, এখন বাড়ি ফিরতে পারলে ভালো হয় মাগো, ঠিক করে পৌঁছে দে। নিজের মনেই বকবক করতে করতে এগিয়ে যাচ্ছিলেন তারাশঙ্কর পাণ্ডা। ঝোড়ো হাওয়া বইছিল। বাঁশ বাগানে ঢোকার মুখেই হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে কেউ যেন কাঁদছে। আরে, এত রাতে ঘন বাঁশ আর নলখাগড়ার বনের মধ্যে কে কাঁদছে? গিয়ে দেখি তো। এই কথা বলে পাণ্ডা সেই শব্দের উৎস শুনে এগিয়ে যেতে লাগলেন। ওই কান্নার শব্দ শুনে তিনি যে কখন নিজের গতিপথ বদলে ফেললেন খেয়ালই রইল না। ক্রমেই মেয়েলি কান্নার স্বরটা আরো বেশি তীক্ষ্ণ হয়ে কানে এসে ধাক্কা মারল পাণ্ডার। বাঁশ বাগান আরো অনেক বেশি ঘন হয়ে উঠল। পাণ্ডা বলে উঠলেন, যা দেখা তাড়াতাড়ি দেখতে হবে। লণ্ঠনে তেল যৎসামান্যই আছে। এই নিকষ কালো আধারে আলো নিভে গেলেই মুশকিল। ওই তো, ওই যে একটা টিলা দেখা যাচ্ছে না, ওইখানেই তো দুই হাঁটুর মধ্যে একটা মেয়ে মুখ গুজে কাঁদছে। তো যাই তো, দেখি তো কি হয়েছে। সত্যিই তাই, একটা ষোড়শী বালিকা কাঁদছিল হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে। পাণ্ডা এবার তার দিকে এগিয়ে বলে উঠলেন, এই যে মেয়ে, তুমি এত গভীর রাতে অন্ধকারে কি করছো? তোমার বাড়ি কোথায়? এই আধারে এইখানে বসে তুমি চোখের জল ফেলছো কেন মা? কোনো উত্তর দিল না মেয়েটা, শুধু কাঁদতে থাকলো। পাণ্ডা আবার দুই একবার কথা বললেন, কিন্তু প্রত্যুত্তর আসছে না দেখে তিনি ওই মেয়েটার মাথার ওপর দয়া পরবশত হাত রাখতেই টের পেলেন যে মেয়েটার দেহে উষ্ণতার লেশ মাত্র নেই। হিম শীতল একটা অনুভূতি ওনাকে কাঁপিয়ে দিল অন্তর পর্যন্ত। অস্বস্তিতে কয়েক পা পিছিয়ে গেলেন তিনি। মেয়েটা এবার উঠে দাঁড়ালো, তারপর বলল, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? আমি না পথ হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, চলো না। এ আবার এমন কি কথা? বলো, কোথায় তোমার বাড়ি?
মেয়েটা মুখে কিছু না বলে আরো দুর্গম বাসবনের অন্ধকারে তাকে নিয়ে চলল। মেয়েটাকে অনুসরণ করতে করতে ওই পান্ডা পৌঁছে গেলেন একটা পরিত্যক্ত ইস্তক স্তূপের সামনে। অন্ধকারে চোখ সয়ে এসেছিল, আর লণ্ঠনের যৎ সামান্য আলোতে দেখতে পেলেন যে ওরা আসলে দাঁড়িয়ে আছে একটা ভগ্নপ্রায় মন্দিরের সামনে। ওই মন্দিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন বিভোর হয়ে গেলেন পান্ডা। তারপর বললেন, ও বাবা, এটা তো একটা মন্দির। এইখানেই থাকো তুমি? এ কি খুকি? কই গেলে খুকি? হঠাৎ করেই ওই পান্ডা শুনতে পেলেন একটা অট্টহাসির শব্দ। কে যেন উন্মাদিনীর মতো হাসতে হাসতে বলে উঠল, পিছনে একবার চেয়ে দেখ তো। কাঁপতে কাঁপতেই ওই পান্ডা পিছন ফিরে চাইলেন। তারপর যা দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। সামনে যে বিরাট পাতাবিহীন শিমুল গাছটা, ওই গাছে ঝুলছে সেই ষোড়শী মেয়েটি। তার গলায় পরিহিত একটা বড় মাপের ফাঁস, কিন্তু তবু সে হাসছে। ওই ফাঁস থেকে আরো কিছু দড়ি এসে জড়িয়ে ধরল ওই পান্ডার পা আর গলা। পান্ডা তারাশঙ্কর কিচ্ছু বুঝতে পারলেন না, শুধু তার চিৎকার ছড়িয়ে পড়ল চারপাশে। ছুটির পর আপিস থেকে বেরিয়েছি। পথেই দেখা হয়ে গেল কিশোরী সেনের সাথে। দেখি আকাশের কোলে কেউ যেন কালি ঢেলে দিয়েছে। ঝোড়ো বাতাসে পথ ঘাটে চলা বেশ মুশকিল হয়ে পড়েছিল। আমার মনের মধ্যে কেউ যেন বলে উঠল, এই সময়টা অলৌকিক গল্প শোনার জন্য একেবারে উপযুক্ত। তাই সোজা চললাম মর্টেলেনের দিকে। সেইখানে গিয়ে দেখতে পেলাম যে জানলার বাইরে ঠাকুরমশাই এক মনে খোলা জানলার দিকে তাকিয়ে আছেন। আমি গলা খাকারি দিয়ে ওনাকে বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই? আকাশ পাতাল কি এত ভাবছেন? ভাবনার কি অন্ত আছে? এই যে আজকে সন্ধ্যার সময় আকাশের বুকে ঘনিয়ে এসেছে মেঘ, আর খানিক পরেই বৃষ্টি হবে ঝমঝমিয়ে। এইগুলো দেখলে পরে নিজের অতীত জীবনের স্মৃতির কথা মনে পড়ে যায়। আমরা আগ্রহ সহকারে ওনার সামনে বসে পড়লাম মোড়ার আসনে। উনি আমাদের আনা পাসিং শো ধরিয়ে বলতে শুরু করলেন, তোমরা তো জানোই যে আমি পথে পথে ঘুরেই বেশিরভাগ দিন অতিবাহিত করেছি, আর সেই সময় গ্রাম বাংলার সৌন্দর্য যেমন উপভোগ করেছি, তেমনি পথে ঘাটের বিপদ আমাকে অনেকবার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার সাথে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ যে ছিল। যাই হোক, সোনাইমুড়ি গ্রামের দিকে এগোচ্ছিলাম যখন, ওই সময় আমার চোখে পড়ে একটা গরুর গাড়ি যাত্রী নিয়ে এগিয়ে চলেছে। আমি একবার গাড়োয়ানকে শুধালাম, বলি, ও গাড়োয়ান ভাই, আশেপাশে কোনো গ্রাম আছে? আর থাকলে পরে সেটা কত দূর বলতে পারো? গরুর গাড়ি কিছু দূর গিয়ে থেমে গেল। যাত্রীরা বেশ অবাক হয়েই আমার দিকে তাকিয়েছিল। আমার মতন একজন ভবঘুরে পথিক যে একাই এই বিরাট মাঠ পাড়ি দেব, তাও আবার পায়ে হেঁটে, সেইটা বোধহয় তাদের ভাবনার বাইরে ছিল। গাড়োয়ান আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ, কিছু দূর গেলি পরেই আমাদের সোনাইমুড়ি গ্রাম পড়বে। তাও ক্রোশখানেক পথ অতিক্রম করতে হবে। আপনি কি এই গ্রামে নতুন? হ্যাঁ, আমি নতুন এইখানে। কিন্তু কেন বলো তো? তাইলে সাবধানে চলবেন। কিছু দূর গিয়েই একটা 3 রাস্তার মোড় পাইবেন। ওইখানে গিয়াই বাম দিকের পথটা এড়িয়ে চলবেন। ওইখানেই একটা বাঁশ বাগান আছে। ওই পথটা ধরলে যদিও দ্রুত হবে, কিন্তু ওই পথটা দিয়ে না চলাই ভালো।
আপনারে আমি গরুর গাড়িতে গ্রামে পৌঁছে দিতাম, কিন্তু সইয়ের ভিতর এক ফোঁটা জায়গা নেই, ক্ষমা করবেন ঠাকুর মশাই। আরে ক্ষমা চাইছো কেন? আমি হেঁটেই ঠিক পৌঁছে যাব, আমার অভ্যেস আছে। বরং তোমরা আর দেরি করো না, গ্রামে গিয়ে কথা হবে। এই চল চল চল, হর হাট হাট হাট, চল 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 চল। গরু দুটির উদ্দেশ্যে গাড়োয়ান হুট হাট শব্দ করে চলে গেল। ক্রমেই তারা আমার দৃষ্টিসীমার বাইরে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে সত্যি একসময় পৌঁছে গেলাম ওই 3 রাস্তার মোড়ে। কিন্তু তোমরা তো জানোই যে আমি ঈশ্বরের কৃপাধন্য। স্বয়ং মধু সুন্দরী দেবী আমাকে আশীর্বাদ করেছিলেন যে বাহ্যিক কোনো নিম্ন শ্রেণীর শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি ঠিক করলাম ওই বাম দিকের পথটা দিয়েই যাব। তার মানে আপনি ইচ্ছে করেই বিপদকে মাথায় নিতে ইচ্ছুক ছিলেন, তাই তো? না না, বলতে পারো আমার কৌতূহল অত্যাধিক বেশি ছিল। তাই যেইখানে বিপদ বেশি সেইখানে ওই ভয়ের আসল কারণটা খোঁজার জন্য আমি চলে যেতাম। আমি চলতে চলতে অনেকটাই এগিয়ে গেলাম, আর ওই সময়ই বাঁশবাগানের মধ্যে কোত্থেকে একটা কান্নার স্বর শুনতে পেলাম। আর এক সময় হুট করেই আমার সামনে একটা শুকনো গাছ মরমর করে ভেঙে পড়ল। অর্থাৎ কেউ যেন আমার পথে বাধা দিতে চায়। আমি মায়ের নাম জপ করতে করতে ওই ডালটার পাশ দিয়ে এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম গ্রামের বুকে। দেখলাম যে গ্রামের চাষিরা গোছা গোছা কাটা ধান কাঁধে তুলে নিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, কই চললে হে? এইবার ফসল কেমন হলো? ফসল তো ভালোই হলো, কিন্তু জমিদার বাবুর কাছে দিতে হবে কর হিসেবে ভাগের ধান, ওই দিতেই তো চলেছি। আমি তাদের সাথে গেলাম। বিরাট জমিদার বাড়ি। লম্বা রোয়াকে বসেছিলেন জমিদার মশাই। পাশেই ছিল একজন হিসেব লেখক, সেই সম্পূর্ণটা হিসেব করে লিখে রাখছিল। ওই সময় একটা কাণ্ড ঘটল। অন্দরমহল থেকে বেরিয়ে এলো একজন দাসী। সে এসে জমিদার মশাইয়ের কানে মুখ রেখে নিচু স্বরে কি যেন বলতেই জমিদার বাবু বুকে ব্যথা অনুভব হেতু বুকের বাম দিকে হাতটা রাখলেন। তারপর বলে উঠলেন, না না, এ হতে পারে না, চলো দেখি। সকলেই ওই কথা শুনতে পেয়েছিল, কিন্তু প্রহরীদের দৌড়াতে কেউই ঢুকতে পারছিল না ভিতরে। আমার মনে তখন বিপদের সংকেত বেজে চলেছে। নিমেষের মধ্যে পালকি বের করে বেহারার দল বাইরে দাঁড়ালো। জমিদার মশাই আর তার গিন্নি বেরিয়ে এলেন, কিন্তু তাদের মুখে নেমে এসেছে কালি ঢালা অন্ধকার। দুইজন লেঠেল একটা রুগ্ন প্রায় ছেলেকে ধরাধরি করে তুলে নিয়ে এলো। আমি এবার জমিদার মশাইকে সাহস করে জিজ্ঞাসা করলাম, জমিদার বাবু কি হয়েছে? এই বুঝি আপনার ছেলে? উনি শুধু একবার আমার দিকে চাইলেন আর আমাকে আপাদমস্তক দেখলেন। দেখার পরে আমাকে উত্তর দিলেন, হ্যাঁ, এই আমার ছেলে কুমুদ রঞ্জন। ছেলেটা কালকেই আসার কথা ছিল বাড়িতে, কিন্তু ছেলেটা কালকে রাত্রি থেকে আসছে না দেখে আমার কেমন যেন সন্দেহ হয়। আর আমার দাসী কুমুদিনী সেই নাকি জল আনতে গিয়ে দেখে বাঁশবাগানের ঝোপের আড়ালে যে মন্দিরটা আছে ওইখানে পড়ে আছে। কি বিড়ম্বনা দেখুন তো! লেঠেলরা পেছনের দরজা দিয়ে তাকে ঢুকিয়ে শুইয়ে দেয় বিছানায়। তারপর আমাকে কুমুদিনী খবর দিতে আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আমি কি একবার দেখতে পারি আপনার ছেলেকে? অনুমতির অপেক্ষা না করে রুগ্নপ্রায় ছেলেটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে আমার ধারণাই সঠিক। একদিনেই তার দেহ লাবণ্য সব কে যেন শুষে নিয়েছে।
সে বেহুশ হয়ে আছে। আমি তখন বললাম, আপনি যে ওকে পালকি করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, সে কি এই ধকল সইতে পারবে? তার চাইতে ডাক্তারকেই ডেকে পাঠান। যদিও এই রোগের চিকিৎসা ডাক্তারের দ্বারা হবে না, আমাকেই যা করার করতে হবে। আমার কথা শুনে জমিদার বাবু চাইলেন তার ছেলের দিকে। সত্যি সে শারীরিক ধকল নিতে পারবে না। 1 ঘন্টা অপেক্ষা করবার পর এলেন ডাক্তারবাবু। উনি এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, কিন্তু কিছুই আঁচ করতে পারলেন না। শুধু গম্ভীর মুখে বললেন, হৃদস্পন্দন তো বেড়ে গিয়েছে, এ তো ভালো লক্ষণ নয়। আপনার ছেলে কিছু একটা দেখে ভয় পেয়ে সংজ্ঞা হারিয়েছিল। আমি ঠিক ধরতে পারছি না, তবু যাতে আপনার ছেলের আরাম হয় সেই সংক্রান্ত কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। নিয়ম মতো খাওয়াবেন, দেখুন 1 সপ্তাহ। ওষুধ দিয়ে বেরিয়ে গেলেন ডাক্তারবাবু। উনি বেরিয়ে গেলে আমি এইবার ওই ছেলেটির দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি ছেলেটা শয্যায় শুয়ে আছে। সে বারবার ওপর দিকে তাকাচ্ছে। ওই দেখে আমি একবার বুড়ো আঙুল দিয়ে তার কপাল স্পর্শ করে চোখ বুঝলাম, আর সে ওই মুহূর্তে কথা বলে উঠল। আমাকে ওই কঙ্কাল সাধক মেরে ফেলবে। চলে যা, চলে যা এখান থেকে, সরে যা, সরে যা, ছেড়ে দে আমায় নরাধম, ছেড়ে দে। আচম্বিতে ওই ছেলের গলায় কথা ফুটে উঠল শুনে জমিদার বাবু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। দ্রুত পদে ঢুকে গেলেন ঘরে। তারপর ছেলের দিকে হুমড়ি খেয়ে পড়তে গিয়েই আমি তাকে বাধা দিলাম। ইশারায় তাকে জানালাম যে এই সময় সে ঘোরের মধ্যে আছে। উনি যেন ভুল করেও আমার ক্রিয়া চলাকালীন বিঘ্ন না সৃষ্টি করেন। আমি এইবার তার কপাল থেকে বুড়ো আঙুলটা সরিয়ে আমার গলায় পরিহিত রুদ্রাক্ষের মালাটা খুলে সেইটা জপের মালার মতো করে ধরলাম। ছেলেটা একবার চোখ বুঝল, তারপর আবার চোখ মেলে উঠে বসল। আমি আমার ঝোলা থেকে মায়ের আশীর্বাদী 2টি জবা ফুল খাটের 2 প্রান্তে রেখে দিলাম। কিন্তু কেন ঠাকুর মশাই? জবা ফুল রেখে লাভটা কি? ওই ছেলেটিকে আমি মন্ত্রের মাধ্যমে চেতনা ফিরিয়ে কথা বলতে সক্ষম হয়েছিলাম। ছেলেটির মধ্যে অশুভ একটা প্রভাব ছিল, যদিও সুপ্ত, কিন্তু সেইটা যদি জেগে যায় তাহলে তার আশেপাশে উপস্থিত সকলের চরম অনিষ্ট করে ছাড়বে সে। এইবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল তোমার সাথে? তুমি কালকে রাতে বাড়ি না ফিরে কোথায় গিয়েছিলে? সে স্বাভাবিকভাবেই বলে উঠল, কালকে অনেক রাতে ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়। তারপর স্টেশনে গরুর গাড়ি না থাকার কারণে আমি পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা দিই। পথের মধ্যে বাঁশবাগানটা পড়ে। ওই পথটা বাড়ি ফেরার জন্য সবচাইতে দ্রুত হয়, তাই আমি ওই পথটাই ধরি। কিন্তু চলতে চলতে হঠাৎ করেই শুনতে পাই একটা দরাজ কণ্ঠের মন্ত্রধ্বনি। অর্থাৎ কেউ যেন কালী পুজো করছে। কেননা মন্ত্রের মধ্যে কালী শব্দটা আমি পরিষ্কার শুনেছি। তাই শুনেই আমি মন্ত্রের ধ্বনি লক্ষ্য করে এগিয়ে যাই। আর গিয়েই বনবাদার ভেঙে দেখতে পাই যে সামনে একটা পোড়া মন্দির, আর ওই মন্দিরের একটা দরজা খোলা ছিল। ওই দরজার দিকে গিয়েই কম আলোতেই আমি দেখি যে আমার দিকে পিঠ করে কেউ একজন সোজা হয়ে বসে আছে, আর একটা কলসি। সেখান থেকে কোনো ভস্য গুঁড়ো মাটিতে ফেললেই সেখান থেকে জন্ম নিচ্ছিল কালো অশরীরীর তল। তুমি কি তার মুখ দেখতে পেয়েছিলে? ওইটা দেখার জন্যই আমি
যেই না খানিকটা এগিয়ে গিয়েছি, ওই সময় ভুল করে আমার পায়ের তলায় একটা ডাল এসে পড়ে। মারিয়ে ফেলি আমি। ডাল ভাঙার শব্দ হতেই সে আমার দিকে চাইল একবার। উফ, সে কি রক্তহীন করা দৃষ্টি! মুখ বলতে কিছুই নেই, আস্ত নর কঙ্কাল, যেন রক্ত বস্ত্র পরে সামনে পুজোর আসনে বসে আছে। আর সামনে যে বিগ্রহটা ছিল সেটা কোনো বিগ্রহ না, বরং খড়ের কাঠামো। আর সেই কাঠামো থেকেই রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। আমাকে দেখা মাত্র ওই কঙ্কালটা এগিয়ে এলো, কিন্তু আমার পা দুটি বরফের মতো জমে গিয়েছিল মাটিতে। তবু প্রাণপণে আমি ওইখান থেকে পালাতে গিয়েই একটা গাছের নিচে এসে পৌঁছই। সেইখানে দেখলাম আমার গতিরোধ করে দাঁড়িয়ে আছে একটা ফাঁসের দড়ি। আর একটা ভাসির শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। ওই সময় আমার জ্ঞান হারিয়ে আমি মাটিতে পড়ে গেলাম। ঠিক আছে, এখন তুমি বিশ্রাম নাও। আমি ছেলেটির মাথায় হাত রেখে দিতেই সে শুয়ে পড়ল। জমিদার বাবুকে বাইরে ডেকে বললাম, দেখুন, আমাকে এই সোনাইমুড়ি গ্রামে কিছুদিন থাকতে হবে। আমাকে আর একটু কিছু খোঁজ করতে হবে, দেখি কতদূর সফল হই। ওই দিনটা আমি থেকে গেলাম ওনার বাড়িতেই। রাত্রিবেলা ঘটল একটা অদ্ভুত কাণ্ড। বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করছি, পায়ের সামনে জানালাটা খোলা ছিল। বাইরে থেকে আসা জ্যোৎস্নার কিরণে আমার ঘরটা কেমন যেন আলো আধারিতে ছেয়ে গিয়েছিল। এমন সময় আমার ঘরে থাকা সারসিটা পড়ে গিয়ে ভেঙে গেল। আমি তাই দেখে বেশ অবাক হলাম। শুধু তাই নয়, সারসিটা পড়ার পরেই জানালার কপাটের বাইরে কেউ যেন মুখ বাড়িয়ে আমাকে দেখতে লাগলো। আমি একটা বিশ্রী গন্ধ পেলাম। উঠে হারিকেনটা জ্বালাতে যাব, ওই সময় অনুভব করলাম যে আমার দেহের মধ্যে আর কোনো সাড় নেই, আর ঠিক আমার দেহের ওপর কে যেন ঝুঁকে পড়েছে। ধীরে ধীরে তার স্বতন্ত্র বৃদ্ধি পেতে লাগলো। আমি ক্রমেই আরো আড়ষ্ট হয়ে যাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে অট্টহাসি করে উঠল। তারপর কানের কাছে খোনা কণ্ঠে বলে উঠল, যদি প্রাণের মায়া থাকে তাহলে পালিয়ে যা। এই বলে সে নিজের একটা দাঁত আমার কাঁধে ফুটিয়ে দিল। আমি চিৎকার করেও উঠতে পারলাম না। অবশ হয়ে এলো সমস্ত শরীর। আমি জ্ঞান হারালাম। পরের দিন সকালে পাখির কিচিরমিচির শব্দ কানে আসতেই আমি উঠে পড়লাম, কিন্তু দেহের মধ্যে তখনও সার পাচ্ছিলাম না। তারপর মধু সুন্দরী দেবীর নাম করলাম কিছুক্ষণ। ধীরে ধীরে দেহের তেজ ফিরে পেলাম। আর আমার সামনে পড়ে থাকা ভাঙা আয়নার দিকে তাকিয়ে দেখলাম যে কাচের টুকরোগুলো ইতি উতি ছড়িয়ে আছে, আর প্রতিটি টুকরোতে লেগে রয়েছে কয়েক ফোঁটা রক্ত। একটা বড় মাপের টুকরো হাতে তুলে নিলাম। ওই টুকরো তুলে নিয়ে সূর্যের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করতেই কাচের টুকরোর ভিতরে একটা কঙ্কালের গনগনে চোখ শুদ্ধ মুখ ভেসে উঠল। আমি বাইরে বেরিয়ে এলাম, কিন্তু গ্রামে একের পর এক মৃত্যু যেন বেড়েই চলল। খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে তারাশঙ্কর পাণ্ডার আকস্মিক মৃত্যুর পর থেকেই নাকি এমনটা হয়ে আসছে। বাঁশবাগান দিয়ে যেতে গিয়ে অনেকেই ওই মন্ত্রের ধ্বনি শুনেছে। একদিন ওই পুরো মন্দির দর্শন করতে গেলাম।
গিয়েই বুঝলাম যে সত্যি এইখানে একটা অশুভ শক্তি আছে। আসলে ওই মন্দিরটা ছিল কোনো এক কাপালিকের, যে কিনা এইখানে অশুভ শক্তির আরাধনা করত। আর ওই আরাধনা করতে করতে সেই এক প্রেতাত্মাকে জাগিয়ে তোলে। আর ওই প্রেতাত্মাকে কোনো একটা দেহের মধ্যে স্থান দেওয়ার জন্য গ্রামের এক মেয়ে কুসুমকে ফাঁসি দিয়ে হত্যা করে। সেই এখন এইভাবে সকলের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। কিন্তু এইগুলো আপনি জানলেন কি করে? কিশোরী প্রশ্ন করল। ঠাকুরমশাই আরেকটা পাসিংশ ধরিয়ে বলে উঠলেন, তোমরা হয়তো জানো না যে আমি যেখানেই যাই না কেন সেইখানকার অবস্থা সম্বন্ধে আমার একটা স্পষ্ট ধারণা হয়ে যায়। আমি ঠিক করলাম যে করেই হোক এই গ্রামকে বিপদমুক্ত করতে হবে। সেই কারণেই আমি মা কালীর মন্দিরে উপায় জানার জন্য মন্ত্র জপের সাহারা নিলাম। মায়ের মূর্তির সামনে একটা ঘট স্থাপন করে তারপর সেই ঘটে জবার 108 মালা রেখে শুরু করলাম জপ। নিশুতি রাতে আমি জপ চালিয়ে যাচ্ছিলাম। ওই সময় এই ঘটে রাখা মালাটা নিজে থেকেই খসে পড়ল, আর বাইরে থেকে ধেয়ে আসা বাতাস মায়ের সামনে প্রজ্বলিত প্রদীপ শিখাকে কাঁপিয়ে দিয়ে চলে গেল। নিমেষের মধ্যে ঘরটা ভরে উঠল সুন্দর একটা গন্ধে। শুনলাম মূর্তির থেকে মায়ের গলা ভেসে আসছে, আর মূর্তিটা দেখে জীবন্ত বলে প্রতিপন্ন হচ্ছিল। আমি মায়ের বিগ্রহের পানে চেয়ে 2 হাত জোর করে জানতে চাইলাম, হে দেবী, আমাকে পথের দিশা দেখান। সোনাইমুড়ি গ্রামের মানুষরা যে খুবই বিপদে, আমার পক্ষে যে তাদের দুঃখ আর চোখে দেখা যাচ্ছে না। কি করব আমি? আপনিই বলে দিন, আপনিই বল যোগান। তারানাথ, আমি তোমাকে যে উপায় বলবো সেটা যদি করতে পারো তাহলেই সোনাইমুড়ি গ্রাম রক্ষা পাবে, কিন্তু কাজটা বেশ বিপদসংকুল। হ্যাঁ, আমি সব করতে রাজি। এইবার দেবীর ত্রিনয়ন থেকে একটা নীলচে জ্যোতি বিচ্ছুরিত হলো। ওই জ্যোতি গিয়ে পড়ল মন্দিরের পূর্ব পশ্চিম কোণে, আর ওইখানেই জ্বলে উঠল প্রদীপ শিখা। আমি সেই দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমার কিছু করার আগেই বাইরে শুনলাম একটা শিয়ালের হুক্কা হুয়া ধ্বনি। ওই ধ্বনি শুনেই দরজার বাইরে চোখ রাখলাম। তারপরেই আমার অবাক হওয়ার পালা। ধূসর বর্ণের একটা শিয়াল তার জ্বলন্ত চোখ নিয়ে এগিয়ে গেল সেই প্রদীপ শিখার দিকে। সেই প্রদীপ শিখাটা আমি হাতে তুলে নিলাম। সেটা তুলে নিতেই সে মাটি খুঁড়তে শুরু করলো। হাতখানেক মাটি খোঁড়ার পরে যেই না আমি উকি মারলাম, অমনি আমার চোখে পড়ল একটা কাগজ মুড়ে রাখা আছে। ওইটা তুলে নিয়ে সেটা মেলে ধরে দেখলাম যে বিচিত্র এক নকশা আঁকা। ওইটা নিয়ে আমাকে কি করতে হবে সেইটা আমি জেনে গিয়েছিলাম। যাই হোক, মায়ের কাছে মাথা নত করে প্রণাম সেরে আমি চলে এলাম বাইরে। পরের দিন ওই মন্দিরের সামনে নির্মাণ করে নিলাম একটা গণ্ডি, আর অনেক আগেই একটা লোকের শব নিয়ে রেখেছিলাম। আমি ওই কাগজটায় উল্লেখিত মন্ত্র দিয়ে বারবার মন্ত্র পড়তে লাগলাম, আর সামনে জ্বালিয়ে দিলাম একটা নরকরটির উপর লাল রঙের মোমবাতি। দূর থেকে ডেকে উঠল শিয়াল। শিয়ালটা ডেকে ওঠার সাথে সাথেই পুরো মন্দির থেকে শুনতে পেলাম মন্ত্রধ্বনি। কেউ যেন দরাজ কণ্ঠে মন্ত্র পাঠ করছে। আমিও এইবার সামনে শুয়ে রাখা শবের মস্তকে একটা তিলক পরিয়ে দিতেই
সে চোখ খুলে দেখলো আমাকে। আমার কথা মতো সে উঠে চলে গেল ওই পোড়ো মন্দিরের দিকে। আপনি কি ওই মৃতদেহকে বশীভূত করেছিলেন? হ্যাঁ, গ্রামে আজকেই একজনের সাপে কাটা দেহ পাই। তাকে জাগিয়ে তুলে বলে দিয়েছিলাম যে সে যদি আমার কাজ করে দেয় তাহলেই তার অতৃপ্ত আত্মাকে আমি শান্তি দেব। আমার প্রেরিত সব যখন ওই মন্দিরের দিকে এগোচ্ছে তখনই মন্ত্রপাঠ থেমে গেল, আর বেরিয়ে এলো লাল কৌপিন পরিহিত একটা কঙ্কাল সার মূর্তি। ওই সময় হঠাৎ নেমে এলো ঝেঁপে বৃষ্টি। অন্ধকারে রাতে বৃষ্টির মধ্যে আমি, আমার প্রেরিত সব আর ওই তারা শঙ্কর পাণ্ডার কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেইবার তার চোখে গনগনে অগ্নিশিখা ফুটিয়ে ধেয়ে এলো। সেই সাথেই আমার সবটা দুই হাত বাড়িয়ে তার দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে গেল। তারপর তাদের মধ্যে যে কি সংঘাত হলো সেইটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি অন্যদিকে দুইজনকে মন্ত্র দিয়ে বেঁধে ফেললাম, আর আমার কাছে থাকা 108 জবা ফুলের মালাটা ছুড়ে দিলাম ওই কঙ্কাল সার পূজারী পাণ্ডার দিকে। আকাশ বাতাস চিরে ছড়িয়ে পড়ল চিৎকার ধ্বনি। দেখলাম মাটিতেই পড়ে রইল এক রাশ ছাই ভস্য। সেই ছাই ভস্য আমি একটা লাল শালুতে তুলে গিট মেরে সেইটা ফেলে দিলাম নদীর জলে। আর যে সবটাকে জাগিয়েছিলাম তার কপালে ছুঁয়ে দিলাম আমার একটা আঙুল। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল সে মাটিতে। সেইটা কাঁধে করে নিয়ে চললাম শ্মশানের দিকে। তারপর তার মুখে ছুঁয়ে দিলাম আগুন। তার শেষকৃত্য সম্পন্ন হলো। আর ওই ছেলেটার কি হলো? ওই ছেলেটা অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি লাভ করেছিল। আসলে ওই পাণ্ডার অপঘাতে মৃত্যু হয়েছিল। সে ওইখানে থাকা একটা প্রেতের কবলে পড়েছিল বলেই ওইখানে নিজেও প্রেতে রূপান্তরিত হয়েছিল। কিন্তু যেহেতু সে প্রেত হয়েছিল আর ব্রাহ্মণ ছিল, তাই সে গুপ্তভাবে মা কালীর গুচ্ছ এবং ভয়ঙ্কর রূপের পূজা করে নিজেকে অধিক শক্তির অধিকারী করতে চেয়েছিল। কিন্তু তার আগেই আমি তাকে বাধা দিই। তাহলে কেমন লাগলো আজকের কাহিনীটা? শুনতে মন্দ না লাগলেও এই অভিব্যক্তিটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভয়ঙ্কর। ঠাকুরমশাই ক্ষেপে বলে উঠলেন, এই কারণেই তোমাদের কিছু বলতে ইচ্ছে করে না। আমি কি এতক্ষণ বানিয়ে বানিয়ে গল্প বলছিলাম নাকি? যাও তো, এসো, পরের বার তোমাদেরকে কে কাহিনী শোনায় সেটা আমিও দেখব। আমরা বেরিয়ে এলাম মটেলেন ছেড়ে। তবে ঠাকুরমশাই যে আমাদের ওপর ছদ্মরাগ করেছেন এবং আমরা পরের বার গেলে আবার যে গল্প শুনতে পাবো সেইটা জানি বলেই ঠোঁটের কোণে জেগে উঠল মুচকি হাসি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।